উত্তর পূর্ব ভারতের যে 7টি রাজ্য আছে তার মধ্যে মেঘালয় একটি রাজ্য, যেটি পর্যটন শিল্পে উত্তর পূর্ব ভারতের অন্যতম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কারণ মেঘালয় গড়ে উঠেছে মেঘের আবাস আর জলপ্রপাতের স্বর্গ। এখানে হাতের মুঠোয় ধরা দেয় মেঘ। মেঘালয়ে রয়েছে পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল স্থান চেরাপুঞ্জি, রয়েছে পাহাড়ের গায়ে বিরাজমান সুবিশাল লেক, একটি সুন্দর শৈল শহর, রয়েছে পৃথিবীর অন্যতম স্বচ্ছ জলের নদী, আর একটি এশিয়ার সবথেকে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম, আর রোমাঞ্চকর পাহাড়ের গুহা, আর সর্বোপরি অতুলনীয় কিছু ঝর্ণা। এখানেই শেষ নয়, একমাত্র মেঘালয়তেই রয়েছে ভারতের একমাত্র লিভিং রুট ব্রিজ। আমাদের এবারের মেঘালয় ট্যুরের আমরা কাস্টমাইজ করেছিলাম এইভাবে। গুয়াহাটি থেকে শিলং যাওয়ার পথে দেখে নিয়েছিলাম উমিয়াম লেক এবং নেহেরু পার্ক। দ্বিতীয় দিন শিলংয়ের আশেপাশে যেমন এলিফ্যান্ট ফলস, সুইট ফলস, ইকো পার্ক, আরও কিছু লোকাল ভিউ পয়েন্টগুলো আমরা দেখে নিয়েছিলাম। সন্ধ্যার সময় পুলিশ বাজারে কাটানো হয়েছিল। তৃতীয় দিনে চেরাপুঞ্জি, মাউলিন গ্রাম, লিভিং রুট ব্রিজ, রফিল ফলস, সিলেট বর্ডার, ডাউকি এবং আরও যে সমস্ত ভিউ পয়েন্টগুলো ছিল যেমন 7 সিস্টার ফলস, এগুলো আমরা দেখে নিয়েছি। ভ্রমণের চতুর্থ দিন আমরা দেখেছিলাম ডন বস্কো মিউজিয়াম, শিলং পিক, লেডি হায়দার পার্ক এবং পঞ্চম দিন শিলং থেকে গুয়াহাটির দিকে রওনা দিয়েছিলাম। এখানে দেখে নিয়েছিলাম বসিতা মন্দির, বালাজি মন্দির এবং বিকালে গুয়াহাটি মার্কেট। ষষ্ঠ দিন আমরা কামাখ্যা মন্দির আর উমানন্দ টেম্পল দেখেছিলাম এবং সন্ধ্যায় ফ্লাইট ধরে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। গুয়াহাটি থেকে শিলং যাওয়ার পথে আমরা প্রথমে দর্শন করে নিয়েছিলাম উমিয়াম লেক। এই উমিয়াম লেকটি যা বড়পানি নামেও পরিচিত, ভারতের মেঘালয় রাজ্যের শিলং থেকে 15 কিলোমিটার উত্তর পাহাড়ের মধ্যে অবস্থিত একটি বিশাল বড় জলধারা। এটি 225 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত। এরপরে দেখে নিয়েছিলাম লুম নেহেরু পার্ক। এটি একটি সুন্দর পার্ক আর উমিয়াম লেকের একদম পাশেই অবস্থিত, অর্থাৎ এই পার্ক এবং লেক একসঙ্গে ভিজিট করে নিন। বাচ্চাদের খেলার জন্য অনেক রকম ইকুইপমেন্ট রয়েছেন। এখানে উমিয়াম লেকের ঠান্ডা হাওয়া বয়ে যায় নেহেরু পার্ক দিয়ে, যা আপনাকে পুনরুজ্জীবিত করে তুলবে, ফলে জার্নির ক্লান্তি অনেকটা দূর হয়ে যাবে। গুয়াহাটি থেকে উমিয়াম লেক এবং নেহেরু পার্কের দূরত্ব 80 কিলোমিটার আর সময় লাগবে ঘন্টা দেড়েক মতন। এই দুটি স্পট গুয়াহাটি থেকে শিলং যাওয়ার পথে দেখে নিন, আর যদি হাতে সময় না থাকে তবে স্পট দুটিকে ফেরার সময় দেখে নিন। এর জন্য কোনো এক্সট্রা দিন নষ্ট করার কোনো দরকার নেই। গুয়াহাটি থেকে বাই রোড শিলংয়ের দূরত্ব 120 কিলোমিটার আর সময় লাগে 3 ঘন্টা, কিন্তু যদি ট্রাফিক জ্যাম থাকে তাহলে কিন্তু ভীষণ দুর্ভোগ রয়েছে। শিলংয়ের ট্রাফিকের কোনো ভরসা নেই, তাই সব থেকে ভালো হয় গুয়াহাটি থেকে 45 কিলোমিটারের দূরে দেখতে পাবেন জিভা ভেজ রেস্টুরেন্ট, যার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 0363823242। এখানে আপনি জিরা রাইস, স্টিম রাইস, বিরিয়ানি, জিভা স্পেশাল বিরিয়ানি প্রভৃতি খাবারগুলো পেয়ে যাবেন। আমরা নিয়েছিলাম ভেজ দাম বিরিয়ানি, যেটা 150 টাকা দাম। তন্দুরি রুটি নিয়েছিলাম, যেটা 30 টাকা করে প্রতি পিস। মিনারেল ওয়াটার নিয়েছিলাম 20 টাকা করে বোতল। স্মোক পনির বাটার নিয়েছিলাম 270 টাকা এবং গ্রিন স্যালাড, যেটার দাম 100 টাকা। মোট 570 টাকা খরচা পড়েছিল। জিভা ভেজ রেস্টুরেন্টটায় প্রায়শই দেখা যায় প্রচণ্ড ভিড় থাকে। যদি খুব ভিড় থাকে তাহলে রাস্তার পাশেই আর একটা ভালো খাবারের হোটেলের সন্ধান দিই, সেটির নাম হলো এক্সেলেন্সিয়া রেস্টুরেন্ট। এখানে আপনি বিভিন্ন রকমের থালি পেয়ে যাবেন, যেমন ইন্ডিয়ান চিকেন থালির দাম পড়বে 310 টাকা, ইন্ডিয়ান ফিশ থালির দাম পড়বে 295 টাকা, ইন্ডিয়ান মাটন থালির দাম পড়বে 400 টাকা এবং ইন্ডিয়ান ভেজ থালির দাম পড়বে 250 টাকা। এছাড়াও আপনারা আলাকাটা সিস্টেমে খাবার নিতে পারেন, সেক্ষেত্রে ভালোই প্রফিট হয়। আর এখানকার ফোন নাম্বার হচ্ছে 09366197927। খাওয়া দাওয়া সেরে হাতে সময় থাকলে দেখে নিন উমিয়াম লেক এবং লুম নেহেরু পার্ক। এরপর চলে আসুন শিলং পুলিশ বাজার। চেষ্টা করুন পুলিশ বাজারের আশেপাশের কোনো একটা হোটেল নেওয়ার জন্য। আমার সাজেশন হচ্ছে হোটেল গ্রেস। আমি এখানে কাটিয়েছিলাম, যথেষ্ট ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। আর পুলিশ বাজারের কাছে থাকার কথা বলছি কারণ এখান থেকে খাওয়া দাওয়া, শপিং করা থেকে শুরু করে আদার্স স্পটগুলিতে ঘোরবার জন্য শেয়ার কার বা পার্সোনাল কার
পেয়ে যাবেন। সবথেকে ভালো হয় যদি আপনি গুয়াহাটি থেকে একটা গাড়ি বুক করে নেন। যে কদিন আপনি শিলং থাকবেন আপনার সঙ্গে গাড়িটিও থাকবে, খরচ সেক্ষেত্রে কম হয় আর কোনো ঝামেলা থাকে না। আমাদের সঙ্গে একটা টাটা সুমো ছিল যেটি 5 দিনের জন্য আমরা ভাড়া নিয়েছিলাম। এখন অনলাইন এবং অফলাইন দুভাবেই গাড়ি বুক, অনলাইনে গাড়ি বুক করতে চাইলে আপনারা এই ওয়েবসাইটে গিয়ে গাড়ি বুক করতে পারেন। করা যায় টাটা সুমো এই ধরনের একটি গাড়ি প্রতিদিন ভাড়া পড়বে 2,500 থেকে 3,000 টাকা। আমরা 5 দিন ভাড়া নিয়েছিলাম, আমাদের খরচ পড়েছিল মোট 15,000 টাকা। অনলাইনে আমরা যে গাড়িটি বুক করেছিলাম তার ড্রাইভার ছিলেন ইনি, খুব ভালো মনের মানুষ ছিলেন এবং এনাকে যা বলা হতো সমস্ত কাজই ইনি করে দিতেন, তবে দাবিটা ন্যায়সঙ্গত। পুলিশ বাজারের কাছে গ্রেস হোটেলটাকে প্রেফার করার জন্য বলছি এই কারণ যে এখান থেকে পুলিশ বাজার 40 থেকে 50 সেকেন্ড সময় লাগে, হাঁটলে আপনি পুলিশ বাজারে যে সহজেই পৌঁছে যেতে পারবেন। এই হোটেলের একদম পাশেই আছে ভারত সেবাশ্রম। এটি একটি 4 স্টার হোটেল, যেহেতু একদম পুলিশ মার্কেটের কাছে এই হোটেলটি, তাই আপনার নিশ্চিন্তে এই হোটেলে থাকতে পারেন। এই হোটেলের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে, তাই ঘরে বসেই আপনারা খাবার ও চা অর্ডার করতে পারবেন। এদের ডাইনিং হলেও ওখানে গিয়েও খাবার খেতে পারেন। এখানে লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট, টি, কফি সবই পেয়ে যাবেন। হোটেল গ্রেসের কন্ট্যাক্ট নাম্বারটি হলো 9266483941। আরও একটা কন্ট্যাক্ট নাম্বার হলো 8527457141। এটি জেল রোডের কাছেই অবস্থিত, পুলিশ বাজার, শিলং, মেঘালয় 793001 এবং এখানকার রেট হচ্ছে 1600 টাকা পার নাইট। এছাড়াও স্ট্যান্ডার্ড রুম রয়েছে যেগুলো 1600 টাকা, ট্রিপল বেড রুম রয়েছে 2000 টাকা, ডিলাক্স রুম রয়েছে 2500 টাকা, 4 বেড রুম রয়েছে 3500 টাকা। আরও একটি হোটেল আছে যেটি আমি আপনাদের রিকমেন্ড করব, সেটি হলো হোটেল আরতি, যেটার ফোন নাম্বার হলো 8731853146। বুক করতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এখানকার রুম ভাড়া পড়বে মোটামুটি 1500 টাকা থেকে শুরু। আমার সাজেশনে আরেকটি হোটেল হলো হোটেল জেকে ইন্টারন্যাশনাল। কন্ট্যাক্ট নাম্বার 0364250158। আরও একটা কন্ট্যাক্ট নাম্বার দিচ্ছি 098624576575। এই হোটেলের সবথেকে সুবিধা হলো হোটেলের একদম নিচেই পেয়ে যাবেন মনোহরা হোটেল, যেটি একটি বাঙালি হোটেল, ফলে সব ধরনের বাঙালি খাবার এখানে পাবেন। এই জেকে ইন্টারন্যাশনাল হোটেলটিতে আপনি 1000 টাকা থেকে রুম পেয়ে যাবেন। গুয়াহাটি থেকে বাই রোডে আমরা শিলং পৌঁছেছিলাম বিকালের দিকে। অনেকটা রাস্তা জার্নি করার ফলে আমরা রুমে গিয়ে রেস্ট নিয়ে রাতে শুয়ে পড়লাম। শিলং পৌঁছে অর্থাৎ ডে 2তে আমরা রেখেছিলাম প্রথমে এলিফ্যান্ট ফলস। যথারীতি সকাল 8:24 সময় পৌঁছে গিয়েছিলাম এই জলপ্রপাতটি। এটি শিলং শহরের একদম কাছেই অবস্থিত এবং এর সৌন্দর্য অতি সুন্দর। এখানে আমরা অনেক ছবি তুললাম, ভিডিও করলাম, রিলস বানালাম এবং উপভোগ করলাম এখানকার প্রাকৃতিক সৌন্দর্য। এরপর চলে এলাম আমরা সুইট ফলস সকাল 9:32 সময়। শিলংয়ের সবুজ পাহাড়ের কেন্দ্রস্থলে অবস্থিত সুইট ফলস, যা কিনা খুহিত ওয়েডেন নামেও পরিচিত, একটি মনোমুগ্ধকর প্রাকৃতিক বিস্ময়। এর প্রাকৃতিক সৌন্দর্য, শান্তিপূর্ণ পরিবেশ এবং দুঃসাহসিক মনোভাব এটিকে এমন একটি জায়গা করে তোলে যা আপনি মিস করতে চাইবেন না। এই জলপ্রপাতটি পাথুরে পাহাড় বেয়ে 100 ফুটের বেশি উঁচুতে নেমে আসে এবং এলাকাটাকে ঘিরে থাকা কুয়াশাচ্ছন্ন আবরণে পরিণত করে। পাথরের সঙ্গে আছড়ে পড়া জলের গর্জন এবং একটি প্রশান্তিদায়ক শব্দ, অন্যদিকে শান্ত পরিবেশ এবং পাথার মৃদু খসখসে শব্দ শান্তি ও প্রশান্তির অনুভূতি তৈরি করে। এখানে আপনি ফটো তুলুন, ভিডিও করুন, রিলস বানান অথবা আরামদায়ক বিশ্রামের জন্য জলপ্রপাতটি বিখ্যাত। এরপর আমরা চলে এলাম সুইট ফলস ভিউ পয়েন্ট।
সুইট ফলসের ভিউ পয়েন্ট থেকেই যে ভিউটা আপনি দেখতে পাবেন সেখান থেকে পাহাড়ি মেঘালয়কে এক অসাধারণ লাগে। এখানে অনেক রকম ছবি তুললাম এবং খুব আনন্দ করলাম। রামকৃষ্ণ মিশন শিলং রাজ্যের প্রাচীনতম সংস্থাগুলির মধ্যে একটি, যা শিক্ষা এবং আধ্যাত্মিক জ্ঞানের ক্ষেত্রে জনগণের সেবা করে আসছে। এই রামকৃষ্ণ মিশন সমাজে অনেক ভূমিকা পালন করে আসছে। 1936 সালে বেলুর মঠের কর্তৃপক্ষ স্বামী ভূতেশানন্দজিকে শিলংয়ে প্রস্তাবিত প্রথম কেন্দ্রটি স্থাপন করার দায়িত্ব দেন। এরপর বিকেল 3টের দিকে আমরা চলে এলাম মেঘালয়ের ইকো পার্ক, একটি নির্মল গন্তব্য যা প্রাকৃতিক সৌন্দর্য প্রশান্তির এক নিখুঁত মিশ্রণ প্রদান করে। পূর্ব খাসি পাহাড়ের অবস্থিত এই পার্কটি প্রকৃত প্রেমী, অ্যাডভেঞ্চার প্রেমী এবং যারা শান্তিপূর্ণ পরিবেশ আরাম করতে চায় তাদের জন্য একটি উপযুক্ত ঠিকানা। ইকো পার্কের অন্যতম আকর্ষণ হলো এর স্কাই ওয়াক। এই উঁচু ওয়েটি পার্কের ওপর দিয়ে বিস্তৃত, যা নিচের সবুজ প্রাকৃতিক দৃশ্যের এক অন্য দৃশ্য উপস্থাপন করে। ইকো পার্কে বেশ কিছু মনোরম জলপ্রপাত রয়েছে যা এর সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে। ঝর্ণার স্নিগ্ধ জলের শব্দ এবং সতেজ কুয়াশার একটি শান্ত পরিবেশ তৈরি করে, যা পার্কের আকর্ষণকে বাড়িয়ে তোলে। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি ইকো পার্কের সাংস্কৃতিক তাৎপর্য রয়েছে। পার্কটি ঐতিহ্যবাহী খাসি স্থাপত্য এবং কারুশিল্প প্রদর্শন করে, যা দর্শনার্থীদের স্থানীয় সংস্কৃতির এক ঝলক দেখায়। পার্কের বেশ কয়েকটি স্টল এবং দোকান ঐতিহ্যবাহী পোশাক, বাঁশের তৈরি পণ্য, জটিল নকশাকরা গহনা, হস্তনির্মিত স্মারক সামগ্রী বিক্রি হয়। স্থানীয় কারিগরদের দ্বারা তৈরি এই জিনিসগুলি মেঘালয় আদিবাসীদের সমৃদ্ধ ঐতিহ্য এবং শৈল্পিক দক্ষতা প্রতিফলিত করে। ইকো পার্ক দর্শন করে আমরা আমাদের ডে 2 এর প্রোগ্রাম শেষ করলাম এবং শিলংয়ে ব্যাক করলাম। ডে 3তে আমরা প্রোগ্রাম রেখেছিলাম পৃথিবীর সবথেকে বেশি বৃষ্টিপ্রবণ এরিয়া। হ্যাঁ, ঠিকই ধরেছেন, ইট ওয়াজ চেরাপুঞ্জি, দ্য রেইনেস্ট এরিয়া ইন দ্য ওয়ার্ল্ড। একই সঙ্গে দেখে নেব লিভিং রুট ব্রিজ, মাউলিনলং ভিলেজ, দ্য ক্লিনেস্ট ভিলেজ ইন দ্য এশিয়া, ব্যাফিল ফলস, সিলেট বর্ডার এবং ডাউকি রিভার। চেরাপুঞ্জির উদ্দেশ্যে রওনা দিলাম সকাল 8টার সময় এবং 9:08-এর সময় আমরা একটা লোকাল মোমো দোকানে ব্রেকফাস্ট করবার জন্য দাঁড়ালাম। এখানে ভীষণ ভালো ভিউ পেয়ে গেলাম। স্বাভাবিকভাবে সেলফি, ভিডিও, রিলস করবার সুযোগ হাতছাড়া করলাম না। সবাই চুটিয়ে ছবি তুললাম। এরপরে চলে এলো আমাদের ফেভারিট পাহাড়ি মোমো। ওহ, কি স্বাদ এই মোমোর! আমাদের লোকাল মোমোর সঙ্গে পাহাড়ি মোমোর কোনো তুলনা হবে না। পাহাড়ি মোমোর স্বাদ অন্যরকম। খুব বেশি সময় নষ্ট না করে আবার আমরা রওনা দিলাম এবং সকাল 11টার মধ্যে আমরা চলে এলাম ভারতের একমাত্র লিভিং রুট ব্রিজে। ব্রিজটি প্রাকৃতিকভাবে সৃষ্টি সেতু, যা গাছের শিকড় দিয়ে তৈরি হয়েছে। বিশেষ করে মেঘালয়ের নওরিয়াং গ্রামে ডাবল ডেকার লিভিং রুট ব্রিজ খুবই বিখ্যাত। এই ডাবল ডেকার সেতুতে পৌঁছানোর জন্য আপনাকে কিছু একটা পাহাড়ি ঢালু পথ অতিক্রম করতে হবে। হাঁটা ছাড়া কোনো বিকল্প কোনো পথই নেই। পুরো যাত্রাটি বেশ দীর্ঘ এবং কঠিন হতে পারে। শিলংয়ের ডাবল লিভিং রুট ব্রিজের বেশ কয়েকটি উদাহরণ রয়েছে, যার মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো নওরিয়াং গ্রামের ডাবল ডেকার রুট ব্রিজটি, যা আনুমানিক 200 বছরের পুরনো। এখানে আমরা প্রচুর ছবি এবং ভিডিও করলাম। এখানকার নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে আমরা আবার রওনা দিলাম এবার আমাদের গন্তব্যস্থল মাউলিনলং ভিলেজ। মাউলিনলং গ্রামটি ভারতের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত মেঘালয় রাজ্যে অবস্থিত। এটি তার পরিচ্ছন্নতার জন্য বিখ্যাত এবং এশিয়ার সবচেয়ে পরিষ্কার গ্রাম হিসাবে পরিচিত। গ্রামটি মেঘালয়ের রাজধানী শিলং থেকে 90 কিলোমিটার দূরে অবস্থিত। গ্রামটি তার প্রাকৃতিক সৌন্দর্য, ফলের বাগান এবং খাসি সম্প্রদায়ের ঐতিহ্যের জন্য বিখ্যাত। আর এখানকার গ্রামবাসীদের নিয়মানুবর্তিতা
তাদের গ্রাম পরিষ্কার রাখার প্রবণতা দেখার মতন ছিল। গ্রামের একটি ছোট বাচ্চাও গ্রামকে পরিষ্কার রাখার জন্য দায়বদ্ধতা রাখে। গ্রামের পরিচ্ছন্নতা এবং খাসি প্রজাতির জীবনযাপন লক্ষ্য করা যায় যদি এখানে একটা দিন স্টে করা যায়। তাদের সারাদিনের রুটিন কীভাবে তারা পরিচ্ছন্নতার প্রতি দায়বদ্ধতা থাকে সেটা দেখা যাবে। এখানে অনেক হোমস্টে রয়েছে, তার মধ্যে কয়েকটি হলো ওডেসি স্টে মাউন্টলিন লং। এখানে ভাড়া 1234 টাকা থেকে শুরু হয়। এছাড়া আরও একটি হোমস্টে রয়েছে গাওয়া অ্যাডভেঞ্চার হোমস্টে। এখানে 3534 টাকা থেকে রুম শুরু হয়। আর ডাউকিতে আরও একটা হোমস্টে রয়েছে স্নো গেফিং রিভার ভিউ হোমস্টে। এখানে আপনি 1063 টাকা থেকেই রুম পেয়ে যাবেন। এরপর আমরা এখানে দুপুরবেলার আমাদের লাঞ্চ সেরে নিয়েছিলাম। এখানকার রান্নাবান্না ভীষণ ভালো। এখানে আমরা প্রচুর ছবি ও ভিডিও করে নিলাম ও বেলা 1:50-এর মধ্যে রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্যস্থল বফিল ফলসের উদ্দেশ্যে। ডাউকি যাবার পথে রাস্তায় এই ফলসটি পড়ে। এই ফলসটি দেখতে অনেকটা বহুস্তরযুক্ত এবং চারপাশ সবুজ এবং উঁচু পাহাড়ে ঘেরা। ফলসটি একটি মনোরম এবং শান্তি পরিবেশ তৈরি করে। ডাউকি শহর থেকে বাফিল ফলস খুব বেশি দূরে নয়। বর্ষাকালে জলপ্রপাতটি তার পূর্ণ রূপ থাকে এবং এটি দেখতে খুব সুন্দর লাগে। এখানে প্রকৃতিপ্রেমীর প্রকৃতির মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে পারে। এরপরে আমরা চলে এলাম সিলেট বর্ডারে। এই বর্ডারটি সিলেট জেলার পূর্বে এবং ভারতের মেঘালয় রাজ্যে অবস্থিত। সিলেট জেলার সাথে ভারতের প্রায় 413 কিলোমিটার সীমান্ত রয়েছে। এখানে বাংলাদেশের একটি স্থল শুল্ক স্টেশন রয়েছে। এই স্টেশনটির নাম তামাবিল স্থল শুল্ক স্টেশন সিলেট। এরপর আমরা বিকাল 5টার সময় চলে এলাম ডাউকি নদীতে, যেটি মেঘালয়ের উমংটট নদী নামে পরিচিত। এটি ভারত বাংলাদেশের সীমান্তের কাছে ডাউকি শহরের কাছে অবস্থিত। এই নদীটি তার স্বচ্ছ জলের জন্য বিখ্যাত। প্রচুর আনন্দ করলাম, এখানে ছবি তুললাম, ভিডিও করলাম, নৌকা ভ্রমণ করলাম। এখানে একটি নৌকা 30 থেকে 60 মিনিট ডাউকি নদীতে ঘোরাতে ভাড়া নেয় 800 থেকে 1500 টাকা এবং একটা বোটে 3 থেকে 4 জন ভ্রমণ করতে পারবেন। এখানে ঘোরার সবথেকে ভালো সময় হলো নভেম্বর টু ফেব্রুয়ারি মান্থ। 1 ঘন্টার জন্য আমরা এই বোটটিকে ভাড়া নিয়েছিলাম আর বোটের মাঝি ছিলেন ইনি। যদিও এনার সঙ্গে সময় নিয়ে একটু বার্গেনিং হয়েছিল, ইনি 1 ঘন্টার আগেই বলছিলেন যে 1 ঘন্টা হয়ে গেছে। তাই সবাই সাবধান, এই বিষয়টা কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে, নিজেদের ঘড়িতে মিলিয়ে নেবেন টাইমটা। চারদিকে পাহাড় এবং মাঝখান দিয়ে বয়ে চলা এই ডাউকি নদী এক অসাধারণ দৃশ্য বহন করে। এর জলের স্বচ্ছতা তো সারা পৃথিবীব্যাপী বিখ্যাত। এত পরিষ্কার জল, এমনকি যে বোটটা নিয়ে আপনি চলছেন সেই বোটের প্রতিচ্ছবি আপনি জলে দেখতে পাবেন। এরপর আমরা এখান থেকে চলে গিয়েছিলাম পৃথিবীর সবথেকে বৃষ্টিপ্রবণ এরিয়া চেরাপুঞ্জিতে। ভূগোলের পাতায় বলে পৃথিবীর সবথেকে বৃষ্টিবহুল জায়গা হচ্ছে চেরাপুঞ্জি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা চেরাপুঞ্জি গিয়ে 1 ফোঁটাও বৃষ্টি উপভোগ করতে পারিনি। ফলে দুঃখের সঙ্গে আমাদের চেরাপুঞ্জি সফর শেষ হলো। আর এভাবেই শেষ হলো আমাদের ডে 3 প্রোগ্রাম।
ডে 4 অ্যাট শিলং। ডে 4-এ আমরা রেখেছিলাম ডন বস্কো মিউজিয়াম, শিলং পিক এবং লেডি হায়দার পার্ক। ডন বস্কো জাদুঘরটি 7টি স্তর এবং 17টি গ্যালারিতে বিস্তৃত। প্রতিটি স্তরে গ্যালারিতে ঐতিহ্যবাহী পোশাক, অস্ত্রশস্ত্র, বাদ্যযন্ত্র দিয়ে সজ্জিত। এখানে ঢুকবার টিকিট হচ্ছে 100 টাকা অ্যাডাল্ট, 50 টাকা স্টুডেন্টদের জন্য। আর ফেব্রুয়ারি মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত ঢুকবার সময় ও বেরোনোর সময় হলো যথাক্রমে 9টা 30 মিনিট থেকে 5টা 30 পর্যন্ত, লাস্ট এন্ট্রি 4টে 30 মিনিটে। অন্যদিকে ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত ঢুকবার এবং বেরোনোর সময় হলো যথাক্রমে সকাল 9টা 30 থেকে বিকেল 4টে 30 পর্যন্ত, আর লাস্ট এন্ট্রি টাইম হলো বিকেল 3টে 30 মিনিট। মিউজিয়ামে ঢুকেই দেখতে পাবেন আলাদা আলাদা বেশভূষা পরিত স্ট্যাচু। এখানে ছবি তুলতে হলে কিন্তু পে করে ছবি তোলা যায়। ক্যামেরার জন্য 100 টাকা আপনাকে পে করতে হবে। এখানে কিছু জিনিসপত্র আছে যেগুলো এখানে বিক্রিও করা হয়, আপনি প্রয়োজন হলে কিনে নিতে পারেন এই জিনিসগুলো। এখানকার সবথেকে ভালো লাগার জিনিস হলো স্কাই ওয়াক। এটি একদম টপ ফ্লোরে রয়েছে। যারা মেঘালয় ভ্রমণ করে ডন বস্কো মিউজিয়াম রাখবেন তারা অবশ্যই স্কাই ওয়াক আপনাদের লিস্টে রাখবেন। এই জায়গা থেকে শিলং শহরটাকে খুব ভালো করে দেখা যায় এবং অসাধারণ লাগে। এরপর আমরা যে জায়গাটায় এলাম সেটি অন্যতম একটা আকর্ষণীয় এরিয়া, সেটি হচ্ছে শিলং পিক পয়েন্ট। প্রথমেই এখানে আমরা এরকম খাসি প্রজাতি যারা রয়েছে তাদের ট্র্যাডিশনাল ড্রেসপত্র পাওয়া যায় এখানে, সেগুলো আমরা ভাড়া নিলাম ছবি তোলার জন্য এবং ভিডিও বানানোর কাজটা সেরে নেওয়ার জন্য। এই ড্রেস পরতে খরচ পড়বে বড়দের 100 টাকা আর বাচ্চাদের 50 টাকা করে। ড্রেস পরে এখানে বিশেষত আমাদের সঙ্গে যারা মহিলারা ছিল, যেমন আমার স্ত্রী ছিল, একটা দিদি ছিল এবং আর একটা ফ্যামিলি ফ্রেন্ড, তার ওয়াইফ ছিল, তাদের বাচ্চারা ছিল, আমার মেয়ে ছিল, যে সমস্ত মহিলারা আছে সবাইকেই আমরা এই ড্রেস পরিয়ে দারুণ নাচের ভিডিও বানিয়েছিলাম এবং ভীষণ আনন্দ হয়েছিল। একটা খাসি প্রজাতির যে সম্প্রদায় তাদের কালচারের মধ্যে যেন আমরা ঢুকে গিয়েছিলাম। পাহাড়ের ঢালে ছোট্ট একটা সমতল ভূমি মতন রয়েছে, যেই জায়গাটায় বাচ্চাদেরকে নিয়ে আপনি ঘুরতে পারেন, খুব ভালো লাগবে এবং বড়রাও এই জায়গাটাকে উপভোগ করতে পারবেন। এখানে রিলস বানান, নাচের দৃশ্য বানান, ভিডিও বানান, যাই খুশি করুন, কোনো সমস্যা নেই। এই শিলং পিক পয়েন্টটি শিলং শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত। এই জায়গাটি যেখানে আমরা দাঁড়িয়ে আছি এটি 6450 ফুট উঁচুতে অবস্থিত। এই স্পটটি থেকে আপনারা পুরো শিলং শহর এবং মেঘালয়ের সবুজ পাথরগুলির মনোরম দৃশ্য দেখতে পাবেন।
छाया, रंगों का मेला बनाया, सपनों के पंछी उड़े रे, खुशियों के गीत गाए रे। नाचो नाचो साथिया, धूम मचाओ, प्यार की बात है, धड़कनों में इश्क की बातें। नाचो नाचो रंग बिरंगे টিকিটের ব্যাপারে বলি, শিলং পিক পয়েন্টে এন্ট্রি টিকিট প্রাইস হলো 30 টাকা পার পারসন। এই স্পটটি খোলা হয় সকাল 9টার সময় এবং বন্ধ হয় বিকাল 3:30 মিনিটের সময়। चांदनी रात है, दिल बेकरार, तारों के संग है प्यार का इजहार, ढोल की धुन पे झूम। গ্রুপ রিল থেকে শুরু করে পার্সোনাল রিলও বানানো হলো এবং একটা ভালো রিলস বানিয়েছিলাম আমার মেয়ে এবং আমার স্ত্রীকে নিয়ে। দেখুন সেই রিলসটা কেমন হয়েছে। এখানে দুটি ওয়াচ টাওয়ার দেখতে পাবেন। চারিপাশের দৃশ্য দেখতে বেশ ভালো লাগবে এই ওয়াচ টাওয়ার থেকে। একটা টাওয়ারের যে বাইনোকুলার রয়েছে সেই বাইনোকুলার দিয়ে স্পষ্ট দেখতে পাবেন গুয়াহাটি থেকে শিলং আসার সময় যে উমিয়াম লেকটা পড়ে সেই লেকটাকে পরিষ্কারভাবে দেখতে পাবেন। এছাড়াও আরও একটা বিশেষ আকর্ষণীয় স্থান রয়েছে, সেটা হচ্ছে গল্ফ কোর্স। সেই গল্ফ কোর্সটাও কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন। দেখবার জন্য আপনাকে কিন্তু 20 টাকা পে করতে হবে। শিলং পিক থেকে 13 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা পৌঁছালাম ওয়াটস লেকের এক টিকিট কাউন্টারের কাছে। এই লেক ঢুকতে 20 টাকা পার পারসন হিসাবে টিকিট কাটতে হবে। এটি সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত খোলা থাকে। মঙ্গলবার কিন্তু লেকটি বন্ধ থাকে। শিলংয়ের পুলিশ বাজার যেটা রয়েছে এর একদম কাছেই এই লেকটি অবস্থিত, দূরত্ব 1 কিলোমিটার মতন হবে। লেকটি একটা সাইড বোটিংয়ের ব্যবস্থা আছে। বোটিং করবার তেমন কিছু মনে হলো না, আমরা বোটিং করলাম না। এই সুন্দর লেকটি এক্সপ্লোর করবার পরে আমরা চলে এলাম লেডি হায়দার পার্ক। এই লেডি হায়দার পার্কের এন্ট্রি ফি হলো 20 টাকা পার পারসন। এই পার্কটি সকাল 8টার সময় খোলে এবং বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। এই পার্কের মধ্যে ছোট্ট একটা চিড়িয়াখানা আছে, সেটিও আপনারা দেখে নিতে পারেন। এই পার্কটি শুধুমাত্র সোমবার অর্থাৎ মন্ডেতে বন্ধ থাকে, বাকি মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত খোলা থাকে। শিলংয়ের পুলিশ বাজার থেকে দূরত্ব হচ্ছে 1.5 কিলোমিটার। asal kenalan, pasti punya nomor handphone. Yang satu siapa yang রাতের দিকে গিয়েছিলাম শপিং মলে। পুলিশ বাজারের কাছে যে শপিং মল রয়েছে সেই শপিং মলে আমরা গিয়েছিলাম। প্রচুর জিনিস এখান থেকে কেনাকাটা করেছিলাম। মূলত এই শপিং মলে গিয়েছিলাম একটি গিফট কেনার জন্য। আমাদের সকলের ফেভারিট এবং প্রিয় বান্টির জন্মদিন ছিল আজ। রাতে হোটেলে ফিরে আমরা ফ্রেশ হয়ে অ্যাটেন্ড করলাম সেই জন্মদিনে। ভীষণ আনন্দ ফুর্তি হলো আর এলাহি খাওয়া দাওয়া হয়েছিল। আর এভাবেই শেষ হয়েছিল আমাদের ডে 4 প্রোগ্রাম। ডে 5 আমাদের প্রোগ্রাম ছিল গুয়াহাটি যাওয়ার পথে বশিষ্ঠা মন্দির ও বালাজি মন্দির দর্শন এবং বিকালে গুয়াহাটির পল্টন বাজার পরিক্রমা ও শপিং, এছাড়াও বিভিন্ন খানাপিনা করা। প্ল্যানমাফিক সকাল 6টার সময় শিলংয়ের হোটেল গ্রেস থেকে ব্যাগপত্র নিয়ে গাড়িতে লোড করে রওনা দিলাম। প্রথমে দর্শন করলাম বশিষ্ঠা মন্দির। বশিষ্ঠ মন্দিরটি আসামের গুয়াহাটি শহরের দক্ষিণ পূর্বের সন্ধ্যাচল পাহাড়ে অবস্থিত এক শিব মন্দির। এই মন্দিরটি রাজা রাজেশ্বর সিং নির্মাণ করেছিলেন। পুরাণ অনুসারে ব্রহ্মাজির মানসপুত্র বশিষ্ঠ মুনি বানিয়েছিলেন এবং মৃত্যু পর্যন্ত তিনি এখানে ছিলেন। এর
আমরা চলে এলাম বালাজি মন্দির। বালাজি মন্দিরটি 1998 সালে আসামের গুয়াহাটি শহরে নির্মিত হয়। মন্দিরটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত বিখ্যাত তিরুপতি মন্দিরের একটি প্রতিরূপ। পুরো মন্দিরটি সাদা মার্বেলের পাথর দিয়ে নির্মিত। এটি প্রতিদিন সকাল 6টার সময় খোলে এবং রাত্রি 9টা পর্যন্ত দর্শকদের জন্য খোলা থাকে। এখানকার প্রধান দেবতা হল ভগবান ভেঙ্কটেশ্বর। 4 টন ওজনের মূর্তি। মূর্তিটি সোনা ও রূপা দিয়ে তৈরি। দুপুর নাগাদ আমরা গুয়াহাটির যে হোটেলটায় ছিলাম সেই হোটেলটায় পৌঁছালাম এবং খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিলাম। সন্ধ্যার সময় গুয়াহাটির পল্টন বাজারটায় ঘোরাঘুরি করলাম এবং প্রচুর শপিং করলাম। এখানে শপিং করবার প্রচুর বড় বড় মল রয়েছে, সেখান থেকে আপনারা শপিং করতে পারেন মনের খুশি মতন। রাতে হোটেলে এসে সবাই মিলে হই হুল্লোড় করে খাওয়া দাওয়া করে রাতে বিশ্রাম নিলাম। ডে 6-এ আমাদের গুয়াহাটি মেইন দুটি স্পট ছিল। একটি হলো বিখ্যাত কামাখ্যা মন্দির ও অপরটি হলো উমানন্দ মন্দির। খুব সকাল সকাল আমরা কামাখ্যা মন্দিরের মূল গেটের সামনে লাইন দিলাম। এত সকাল হলেও ভালোই লোক ছিল লাইনে। গুটি গুটি পায়ে আমরা চলে এলাম মন্দির প্রাঙ্গণে। সেখানে আমরা রীতিনীতি মেনে পুজো দিলাম এবং মায়ের কাছে মনোবাসনা পূর্ণ করবার প্রার্থনা করলাম। কামাখ্যা মন্দিরটি যে জাগ্রত তার বিভিন্ন নিদর্শন রয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন ভক্ত যাদের মনোবাসনা পূর্ণ হয়েছে তারাই হচ্ছে এই কামাখ্যা মন্দিরের জাগ্রত নিদর্শন। কামাখ্যা মন্দিরে পুজো দিয়ে আমাদের এবারের গন্তব্যস্থল ছিল উমানন্দা মন্দির। উমানন্দা মন্দিরটি ব্রহ্মপুত্র নদের মাঝে অবস্থিত পিকক আইল্যান্ডে অবস্থিত। এটি গয়বাড়ির কাছে মাজুলির কাছাকাছি অবস্থিত। কিংবদন্তি অনুসারে এই মন্দিরটি ভস্মাচল পাহাড়ের উপরে অবস্থিত, যেখানে শিব তার তৃতীয় নয়ন খুলে কামদেবকে ভস্ম করেছিলেন। এই মন্দিরটিতে মহাশিবরাত্রি ঘটা করে পালন করা হয়। এই সময় ব্রহ্মপুত্রের তীরে মেলা বসে। এই দ্বীপটিতে বিপন্ন প্রজাতির সোনালী বানরের আবাসভূমি। প্রচুর সোনালী বানর এখানটায় দেখা যায়। যখন আপনারা খাবার নিয়ে যাবেন হাত থেকে ওরা নিয়ে নেয়, তাই একটু সাবধান থাকতে হবে, বা কিছু খাবার রাখতে পারেন ওই সোনালী বাঁদরকে দেওয়ার জন্য। পিকক আইল্যান্ডের উমানন্দা মন্দিরটিতে যাবার জন্য উমানন্দা ফেরিঘাট, যেটি গুয়াহাটিতে অবস্থিত, থেকে আপনাকে ফেরি নিতে হবে। এই ফেরি, যেটা সরকারি ফেরি রয়েছে, সেই ফেরির ভাড়া হচ্ছে 20 টাকা রাউন্ড ট্রিপের জন্য। আর যেটা প্রাইভেট ফেরি রয়েছে, প্রাইভেট ফেরির ভাড়া হচ্ছে 200 থেকে 800 টাকা। 6টা দিন মেঘালয় কাটিয়ে এবার আমাদের ফেরবার পালা। গুয়াহাটিতে আমরা যে হোটেলটায় কাটিয়েছিলাম সেই হোটেলটির নাম হলো ময়ূর হোটেল গুয়াহাটি। খুবই ভালো মানের হোটেল। এই হোটেলের কন্ট্যাক্ট নাম্বার 7670021000। আর একটা কন্ট্যাক্ট নাম্বার 7670002001। আরও একটা কন্ট্যাক্ট নাম্বার আছে 7670002002। অ্যাড্রেস হচ্ছে পল্টন বাজারের কাছে অবস্থিত। এখানকার সিঙ্গেল যে ডিলাক্স রুমগুলো রয়েছে সেগুলোর ভাড়া 700 টাকা থেকে শুরু। সিঙ্গেল এক্সিকিউটিভ রুম রয়েছে 1350 টাকা, ডাবল ডিলাক্স রুম রয়েছে 1000 টাকা, ডাবল এক্সিকিউটিভ রুম রয়েছে 1800 টাকা, ডাবল প্রিমিয়াম রুম রয়েছে 2000 টাকা। ট্রিপল ডিলাক্স রুমও আছে, সেটার দাম ভাড়া হচ্ছে 1350 টাকা। জুনিয়র সুইট আছে যেটা, সেটা 2100 টাকা। সেমি সুইটের ভাড়া 2500 টাকা। আর ফ্যামিলি ডিলাক্স রুমের ভাড়া হচ্ছে 2400 টাকা। লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এই এয়ারপোর্ট থেকে আমরা ইন্ডিগো ফ্লাইট ধরেছিলাম, যেটি সন্ধ্যা 6:30 ছিল। ফ্লাইটে উঠে আমার মিসেসের কিছুটা প্রবলেম হয়েছিল। যে প্রবলেমটা আসবার সময় বেশি হয়েছিল, কিন্তু ফেরার সময় অনেকটা রিকভারি হয়ে গেছে। ইন্ডিগোর ফ্লাইট ধরে সন্ধ্যা 7:45 আমরা দমদম ইন্টারন্যাশনাল সুভাষচন্দ্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সেখানে এসে উপস্থিত হল। If you like this video, please hit one like to encourage me more in making video like this, and please subscribe, like and hit the notification bell for more updates.